পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ উন্নয়ন পার্টি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন। সৈয়দ মোখলেসুর রহমান, কেমন আছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সামনে আছেন আবুল বাশার, উনি হচ্ছেন উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছেন আপনারা। আপনাদের উন্নয়ন পার্টি আমরা শুনেছি দেশের উন্নয়ন চায়, এবং দেশের কি উন্নয়ন চান সৈয়দ মোখলেসুর রহমান? আমরা এই দেশে খেটে খাওয়া মানুষের, কৃষক শ্রমিক মেহনতি মানুষের আমরা মূল্যায়ন চাই। কারণ আমি স্বাধীনতার পর থেকে আজকে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্য আজকে কেউ কাজ করছে না। আজকে আমাদের বাংলাদেশে পুঁজিবাদ সন্ত্রাসীরাই আজকে ক্ষমতার মসনদে বসে লুটপাট রাজত্ব করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে। কিন্তু আমার কৃষক, আমার শ্রমিক আজকে অনাহারে অদ্যাহারে দিন কাটাচ্ছে। আজকে দ্রব্যমূল্যের দিন দিন বেড়ে যাচ্ছে দাম। আজকে গরিব দুঃখীরা কোনো কিছু কিনতে পারছে না, তাদের লাগামহীনভাবে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যাতে অতি শীঘ্রই এই দ্রব্যমূল্যের দাম কমানোর একটা ব্যবস্থা নেয়। এই সিন্ডিকেট না ভাঙলে এই দেশের দ্রব্যমূল্যের দাম কমবে না। আজকে আমাদের কৃষকগুলো, শ্রমিকরা যেভাবে চলছে, আজকে কৃষি কাজ করতে গেলে সার, কীটনাশক এগুলি ন্যায্য মূল্যে না দিলে কৃষকের পণ্য কম দাম করতে পারবে না। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, কারণ সার কীটনাশকের মূল্যের কারণে আজকে কৃষকরা ন্যায্যভাবে সার এবং এগুলো না পাওয়াতে আজকে কৃষিকাজে ব্যাহত হচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো কৃষকদের ন্যায্য মূল্যে, সরাসরি ন্যায্য মূল্যে তাদের সার এবং কীটনাশক দেওয়ার ব্যবস্থা করুন, তবেই বাংলাদেশ উন্নয়ন হবে। আরেকটা দিন বলতে চাই, দুটি সেক্টর যদি শক্তি না হয় তবে এই দেশ উন্নত হয় না। দুটি সেক্টর কি? একটা শিল্প আর একটা কৃষি। এই কৃষি শিল্প না করতে পারলে দেশ উন্নয়ন হবে না। আজকে চীন, জাপান তারা কৃষি এবং শিল্পে বিপ্লব ঘটেছে বলে আজকে দেশ অনেক উন্নত হতে পারছে। আজকে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে দেশে শিল্প নাই, কৃষক নাই, সে দেশ অগ্রণী ভূমিকা নিতে পারে না। আমি মনে করি যে আরো সুন্দরভাবে দেশ চালাইতে হলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণে করতে হলে কৃষক এবং শিল্প বিপ্লব করতে হবে। এই আশা অগ্রাধিকার দিতে হবে কৃষিকে এবং শিল্পকে। খুবই চমৎকার কথা বলেছেন, কারণ কৃষি শিল্পকে অগ্রাধিকার না দিলে এই উন্নয়ন করা আসলে সম্ভব হবে না। যে উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান বলছিলেন, আমরা এ বিষয়ে একটু সংযোজন চাই। আবুল বাশার, উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশে ক্রান্তিকাল পার করতে যাচ্ছি। এখন আমাদের অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা বাস করছি। আমরা চাই এ দেশের মেহনতি মানুষ, গরিব, তারপর বেকার, তাদের জন্য কাজ, চাকরি ব্যবস্থা, শিক্ষা, শিল্প ও কৃষি, এই তিনটা খাতেই উন্নয়ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং এই দেশে আমরা যাতে গরিব, কৃষক, যারা মেহনতি মানুষ, বেকার আছে, তারা তো এখন চলার মতো কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাদের জীবন। আমরা চাই অনতি বিলম্বেই দ্রব্যমূল্য কমিয়ে নিয়ে আসা এবং আমাদের যারা মেহনতি মানুষ, গরিব, তাদের জন্য যেভাবে হোক তারা যাতে বাস করতে পারে, খাইতে পারে, শিক্ষা ব্যবস্থা নিতে পারে। দ্রব্যমূল্য কিভাবে কমাবে একটু বলবেন কি? দ্রব্যমূল্য আমরা আগে থেকে জানতে পারছিলাম যে এটা একটা সিন্ডিকেট। তবে সিন্ডিকেট বলতে আমরা এখন কিভাবে বুঝতে পারি যে এখন তো সরকার, যে অতীত সরকার চলে গেছেন,
এখন যে আমার অন্তর্বর্তী সরকার এমন ওই সময়ে এখন তারা কি একটু খেয়াল করতে পারছেন না যে সিন্ডিকেটের অবস্থাটা কি? এটা কি সিন্ডিকেট না ওই যারা ব্যবসা করে তাদেরই এই কারসাজি, তাহলে আমরা চাই এই যে আমরা একটা জিনিসই বলতে চাই যে আমরা আলু খাই, গোলা আলু, এটা আমাদের দেশের প্রোডাকশন। এটা কোনো জার্মান, জাপান বা ইন্দোনেশিয়া থেকে আসে না, এটা শুধু আমাদের বাংলায় এবং বাংলাদেশে প্রোডাকশন। এইটাই যদি হু হু করে বেড়ে 80 টাকা কেজি হয়ে যায়, 70 থেকে 80 টাকা, তাহলে এই যে গরিব মেহনতি মানুষের কিভাবে খাইতে পারে? আগে বলা হইতো চালের সাথে আলু খেয়ে, চালের সাথে আলু কেটে খাওয়ার জন্য। এখন দেখা যায় চালের চেয়ে আলুর দাম বেশি। এখন চালের আলুর সাথে কি চাল কেটে খাবে, এটাই তো হইতেছে, দেখা যাচ্ছে। এখন আমরা খুবই চিন্তা ভাবনার মধ্যে আছি। আমার বাংলাদেশ উন্নয়ন পার্টি চাচ্ছে যে এই দেশের যতটুকুই মেহনতি মানুষ সামনে সুন্দরভাবে বাস করতে পারে সেই ব্যবস্থা করা। আমরা চাই শান্তি, এই দেশে যেভাবে হোক শান্তি, যে সরকারি চালাক না কেন আমরা তাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা তো আর নিজেরা যতটুকু পারি সহযোগিতার হাত বাড়াইয়া দিব, এইটা আমার পরিকল্পনা। এবং দেশে যাতে মারামারি, রাজধানী, ডাকাতি এগুলোর দিকে খেয়াল দিতে হবে অন্তর্বর্তী সরকারের। এইগুলি আমাদের ধারণা। তো আপনার কাছে মানে আমি আরেকবার আসবো, তার আগে আমি উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলিসুর রহমানের কাছে জানতে চাই, আপনি তো পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের সদস্য। তো বাংলাদেশের যে অনেক রাজনৈতিক দল, এবং দেশে বিদেশে আরও অন্য দেশেও আছে, এই যে একটা পলিটিক্স ক্লাবের আয়োজন, এক কথায় আপনার কাছে এটা কেমন লাগে? এটা একটু সুন্দর একটা পদক্ষেপ, কারণ বিশ্বের কোথাও আমি এইরকম দেখি না এই পলিটিক্স ক্লাব করার জন্য। আজকে রাজু আহমেদ খান যে পলিটিক্স ক্লাব করার জন্য যে একটা উদ্যোগ নিয়েছে, আসলে এটা একটা মহতি উদ্যোগ। আমি মনে করি পলিটিক্স ক্লাবের মাধ্যমে রাজনৈতিক শিক্ষাও তাদের দিতে হবে, কারণ রাজনীতি করতে গেলে পড়াশোনা করতে হয়, নিয়ম কানুন জানতে হয়, ইতিহাস ঐতিহ্য জানতে হয়। আমি মনে করি এই পলিটিক্স ক্লাবের একটি অডিটোরিয়ামে যারা রাজনীতি করে তাদের নিয়ে ক্লাস করা, তাদের শিক্ষা দেওয়া যে কিভাবে রাজনীতি মানুষের কল্যাণে কাজ করা যায়, কিভাবে রাজনীতি, অর্থনীতি। কারণ আমরা ছোট সময় আমরা রাজনীতি করতে সরে ক খ পলিটিক্স ক্লাবে পলিটিক্সের উপরে আমরা পড়েছি, কার্ল মার্কস, স্টালিন, লেনিনের অনেক বই আমরা পড়েছি। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যারা রাজনীতি করে তারা পড়াশোনায় অবশ্যই তাদের তেমন একটা রাজনৈতিক জ্ঞান নাই। রাজনৈতিক জ্ঞান না থাকলে রাজনীতি করা যায় না। আপনি MA, BA, LLB যাই পাস করেন, কিন্তু রাজনীতিরও একটা শিক্ষা লাগে, রাজনীতি পলিটিক্স করার একটা শিক্ষা লাগে। এই শিক্ষাটা হয়তো বইপত্র থেকে নিতে হবে, আর নাইলে আপনার ইয়ের থেকে শিখতে হবে, এই সমাজ থেকে শিখতে হবে, ইতিহাস ঐতিহ্য থেকে শিখতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াইতে হবে নাকি? অবশ্যই শিক্ষা গবেষণা, কারণ আমি দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে সরকার তেমন একটা বরাদ্দ দিচ্ছে না। আজকে আমি দেখছি শিক্ষা এবং স্বাস্থ্য কোনোটা বরাদ্দ নাই, দুটোটি দরকার, অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য না থাকলে এই দেশের কোনো কল্যাণ হবে না, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর স্বাস্থ্য হলো আপনি যদি বেঁচে না থাকেন, চিকিৎসা যদি দেশের ব্যবস্থা ভালো না থাকে, আজকে ইন্ডিয়ানের মুখপত্রের দিকে চেয়ে থাকতে হবে, আমাদের চিকিৎসা করতে ইন্ডিয়া যেতে হবে। কেন? আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে, তারা ঠিকভাবে প্র্যাকটিস করলে আরো ভালো কাজ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করি। তার মানে দেখা যাচ্ছে যে দেশের স্বাস্থ্য খাতে বাজেট বাড়ালে সেখানে ভালো ভালো হাসপাতাল তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, দেশের বাইরে যে ধর্ণা ধরতে হবে না। এবং তারাও যে আমাদের বুড়ো আঙ্গুল দেখাতে না পারে, ভিসা নাই, আর আমরা না গেলে তো তোদের খাবার নাই। আমি খুবই ভালো লাগলো আপনি পলিটিক্স ক্লাব সম্পর্কে তুলে ধরলেন, পলিটিক্স সম্পর্কে তুলে ধরলেন। আমাদের উন্নয়ন পার্টি হোক আর গ্রিন পার্টি হোক, সব পার্টিকেই গুণগত মান অর্জন করতে হবে। তো সেই জন্য একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আমরা আমাদের পলিটিক্স ক্লাব দেখলাম যে আপনাকে জুরি বোর্ডের প্রধান করবেন। জুরি বোর্ডে হচ্ছে আপনার বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি কোন কোন দলকে এখানে অন্তর্ভুক্ত করবেন না করবেন আপনার ডিসিশন। তো আমি আবার উন্নয়ন পার্টির মহাসচিব সাহেবের কাছে আরেকটু শেষবারের মতো যাব। আবুল বাশার, আপনার এই যে আপনাদের উদ্যোগ, এই দেশের উন্নয়ন করা একটা রাজনৈতিক দলের মাধ্যমে,
এটা মহতী উদ্যোগ। কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করছি যে বাংলাদেশে যারা এখন রাজনীতিতে যারা এখন ব্র্যান্ড, মানে রাজনীতির এখন যারা শীর্ষে বলা হয়, পত্রিকায় অনেক খবর আসে যে কেউ শীর্ষে কেউ শিরোনামে, আসলে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আলোচনায় আছে, তারা অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে টেনে ধরে না, তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায় না। এটা কারণ কি? এটা কারণ এদেশের মধ্যে অনেক রাজনীতিবিদ যারা আছে যে নিজেদের কলেবর বাড়াইতে চায়, অন্যদের সেইভাবে দেখতে চায় না। অন্যরা পরাজিত হোক, আমরাই তাদের কলেবর তাদের বাড়ুক, সেটাই তারা চিন্তা করে। কিন্তু অন্যান্য দল নিয়ে কাজ করলে যেন একটা ভালো একটা জিনিস বের হয়ে আসবে বা ভালো হবে, সেই জিনিসটা। সেই হিসেবে সৈয়দ মুখলিসুর রহমান যে সংগঠন করেছেন পলিটিক্স ক্লাব, ওনার উন্নয়ন পার্টির পাশাপাশি, যেটা জুরি বোর্ডের সদস্য, ওনার উদ্যোগকে আপনি স্বাগত জানাবেন? হ্যাঁ, তার যে উদ্যোগ তাকে আমি স্বাগত জানাই। খুব সুন্দর, কারণ সকল রাজনৈতিক দলকে সমহারে উঠে আসতে হবে এবং এটা মহতী একটা উদ্যোগ বলে মনে করি। আরেকটা কথা হলো যে চিকিৎসা খাত, এই চিকিৎসা খাতে টাকাও বাড়ায় দিতে হবে এবং শিক্ষার যে আমাদের চিকিৎসক বা আমাদের প্রফেসর থেকে আরম্ভ করে, ছোট চিকিৎসক থেকে আরম্ভ করে আমাদের এমবিবিএস ডাক্তার থেকে এফসিপিএস যারা আছেন, তাদের আমার মনে হয় তারা যে ফি ধারণ করেছে, এখন ফিটা কিন্তু আমাদের জনগণের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এটাকে একটু সমঝোতা করা এবং ভিজিটটি কমায় নেওয়া, তাহলে আমাদের এরা তো গরিব মানুষ আছে, অবশ্যই একটা বড় চিকিৎসকের কাছে যেতে হয়। একটা রোগ হইলে ছোট চিকিৎসকরা সব খাবার দিতে পারে না, হ্যাঁ, অনেক কিছুই সমস্যা হয়। এই জন্য একটা বড় চিকিৎসকরা যাবে, বড় একটা বাধা হলো একটা ফি, যেমন 500, 700, 1000। আমার তো মনে হয় ডাক্তার সাহেবদের এত টাকা প্রয়োজন হয় না, তারা যদি একটু কমায় নেয়। এমনকি আমার মনে হইতেছে এই যে যে টাকাটা তারা ফি নেয়, এই ফি ছাড়াও আছে কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয়, ভালো কথা, সেটা রূপ ধরার জন্য দরকার। হ্যাঁ, দিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে শুনতে পাই বা জানতে পাই যে ওই রিপোর্ট দেখতেও নাকি টাকা পয়সা নেয়, ডাক্তাররা আবার পুনরায় টাকা নেয়, টাকা নেয় এবং নির্দিষ্ট ডায়াগনোসিস সেন্টারে পাঠানোর কারণেও কিছু কমিশনও পায়, এরকম শুনেছি। আপনি শুনেছেন? আমিও শুনেছি, কিন্তু এটা কতটা সত্য কথা। এবং আমি এটাও শুনেছি যে আপনি যখন রোগী যখন বের হয়ে আসবে তখন কিন্তু তার প্রেসক্রিপশন চেক করে বা ছবি তোলে, কারণ কি ওই ডাক্তারের কাছে তাদের ব্র্যান্ডের ওষুধ পাঠানোর জন্য করে। এটা আপনি শুনেছেন? এটা আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই যে তারা ওইটা চেক করে যে ঠিক ওষুধগুলি ওরা নিলে কেনা, ওইটা দেখতে হবে, বন্ধ করা দরকার, বন্ধ করা দরকার, এবং ব্র্যান্ড কোম্পানির ওষুধ দেওয়া দরকার। সেই সাথে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে গবেষণা বাড়ানো হয়। জি, গবেষণার সাথে ওগুলো চিন্তা ভাবনা করতে হবে। আমরা ডেঙ্গু অসুখের সঙ্গে কিন্তু পারছি না। হ্যাঁ, ডেঙ্গু তো এটা তো স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, এবং এটা শুধু ডাক্তারদের, স্বাস্থ্য অধিদপ্তর না, আমাদের জনগণেরও একটু সচেতন হতে হবে এবং তার প্রতিটা বাড়ির আশেপাশে যাতে সবাই এটা লক্ষ্য করে, এইগুলি আমাদের লক্ষণীয় বিষয়। এইসব বিষয়গুলো কি আপনাদের উন্নয়ন পার্টির গঠনতন্ত্রে এনেছেন? গঠনতন্ত্রে আমরা ইতিমধ্যেই আমরা এটা গঠনতন্ত্রের সাথে যুক্ত করেছি, কারণ এটা তো স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি, এবং শিশুদের থেকে আরম্ভ করে প্রায় দেখা যায় এটা বেশিরভাগই মৃত্যুবরণ করে, বেশিরভাগ সচেতন ভাবে চিকিৎসা। আমাদের স্বাস্থ্য খাতে আরো বাজেট বাড়িয়ে আরো গবেষণাটা ভয়ঙ্কর রোগগুলি আমরা যাতে এটা সুস্থি পাই, সেই জন্য আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন রইল। ধন্যবাদ আবুল বাশার, মহাসচিব, বাংলাদেশ উন্নয়ন পার্টি। আমি এখন একটি শেষ প্রশ্ন নিয়ে আসবো উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলিসুর রহমানের কাছে। আপনি শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে জোর দিয়েছেন, বলেছেন, আপনার মহাসচিব বললেন যে এগুলো আপনারা গঠনতন্ত্রের সন্নিবেশ করেছেন। খুবই আশার খবর, বাংলাদেশে যে এরকম একটি বিশ্বমানের রাজনৈতিক দল আছে, এটা কিন্তু এই হলুদ মিডিয়ার কারণে বা আমাদের অপরাপর রাজনৈতিক দলের অনীহার কারণে হোক, অবহেলার কারণে হোক, এটা প্রচার হচ্ছিল না। আপনার কাছে একটি বিষয় নিয়ে আমি শেষ করব, একটি প্রশ্ন, যে বাড়ি ভাড়া, এটা কিন্তু মানে অনেকের বাড়ি আছে, অনেক দিন ধরে ভাড়া খায়, তার ছেলে মেয়ে বিদেশে আছে,
এবং তার ইনকাম এত দরকারও নাই, কিন্তু সে চড়া হারে বাড়ি ভাড়া নিচ্ছে, এখানে কি কোনো সংশোধন করা যায় কিনা? অবশ্যই সংশোধন করা যায়, কারণ এমন দেখা গেছে অনেকে চাকরিজীবী যে 20,000 টাকা বা 25,000 টাকা, যারা একটু কাজ করে ছোটখাটো, তাদের 20,000 উপরে হয় না। দেখা গেছে একটা নিম্নতম বাড়ি যদি ভাড়া নিতে হয় সেখানে 10 থেকে 12,000 টাকা লেগে যায়। তাহলে ওই লোকটা কি করে ঢাকা শহরে বাস করতে পারে? আমি বলবো যে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে, কারণ হাউজিং সোসাইটি সরকারিভাবে যদি হাউজিং সোসাইটিগুলি করা হয় তাহলে আমার মনে হয় যে বেসরকারি যে হাউজিং সোসাইটি তারা কমে যাবে এবং বাড়ি ভাড়াও কমতে হবে। কারণ যদি সরকারিভাবে একটা হাউজিং সোসাইটির একটা প্রকল্প নেওয়া হয়, যদি প্রকল্পটা সরকারিভাবে তো দুর্নীতি হয়। আমার প্রশ্নটা ছিল এখানে, আমাদের যারা এক্সিস্টিং বাড়িওয়ালারা আছেন তারা সরকারি বেসরকারি যে কোনোভাবে বাড়িওয়ালা বা ফ্ল্যাটের মালিক, তারা যদি ভাড়া দেন তা ভাড়াটা যেন রিজনেবল হারে দেন, মানে আসলে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রাখতে হবে। তো এখানে সরকারি একটা নীতিমালা দরকার। এই সরকারকে আপনি কি পরামর্শ দিতে চান? আমি পরামর্শ দিতে চাই যে সরকারি একটা নিয়ম কানুন করতে হবে, যারা বাড়ি ভাড়া দেয় তাদের নিয়ে একটা নিয়মতান্ত্রিক ভাবে ভাড়া দেওয়া হতে পারে। যাকে গেছে যে আমার একটা রুম আমি 15,000 টাকা 20,000 টাকা করে ভাড়া দিই, আর সরকারি যদি একটা নিয়ম নীতি করা হয় সেই এত স্কোয়ার ফিট এত স্কোয়ারের রুমগুলোর ভাড়া এত হইতে হবে, এই উদ্যোগ যদি না হয় তাহলে আমার মনে হয় সঠিক ভাড়া জনগণ পাবে, বাড়ি ভাড়া পাবে, তাহলে জনগণ থাকতে পারবে। কারণ আমি অনেক লোকের দেখছি যারা যে নির্ময়ের যারা আছে তারা বাড়ি দিতে হিমশিম খাচ্ছে, তারা নির্মবর্তী এমন বাসায় থাকে যাদের সম্ভব নয় সেখানে থাকার, কারণ তারা তো বাসা ভাড়া এত টাকা দিতে পারে না, তাদের 15 থেকে 20,000, যদি বাসা ভাড়া 12,000 দেয় তাহলে লোকটা চলবে কেমন? আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যেহেতু যতদিন আছেন আমি মনে করি একটা ভাড়াটিয়া যারা বাসা ভাড়া দেয় তাদের একটা নিয়ম নীতি করে দেওয়া উচিত, একটা সেক্টর করে, তাহলে হয় আমার মনে হয় যে বাড়ি ভাড়াটা সঠিক হবে, জনগণ বাসা সঠিক সুফল পাবে। আচ্ছা, আমার মনে হয় যে রাজনৈতিক দলের নেতারা যারা একটু বেশি মানে পরিচিত, তাদের মধ্যে অনেকেরই বাড়ি আছে, তারা হয়তো এই দাবি তুলতে চাইবেন না, কারণ যার বাড়ি আছে এবং যার গাড়ি আছে সে গাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়া কমাতে চাইবে না। এখানে এটা সরকারকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে, যে যাতে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া, আচ্ছা এগুলো কি রাজনৈতিক এজেন্ডার মধ্যে সাধারণত আনে কেউ? আনা উচিত না? অবশ্যই আনা উচিত, উন্নয়ন পার্টি আনে। হ্যাঁ, আমি মনে করি বাড়ি ভাড়া এই সরকারি দল অনেকের বাড়ি আছে, তারাও এই আগুইবে না, কারণ তারা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করে, তারাই এটা ভাড়া পাওয়ার জন্য। আমরা উন্নয়ন পার্টি থেকে বলবো যে এটা রাজনৈতিক দলরা বেড়ে আসতে হবে, সঠিকভাবে যে ভাড়া জনগণ থাকতে পারে এরকম ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক এজেন্ডার মধ্যে আনতে হবে, অবশ্যই দ্রব্যমূল্যের সাথে স্পেসিফিক গাড়ি ভাড়া বাড়ি ভাড়া এগুলি আনতে হবে। না আনলে, কারণ পৃথিবীর অনেক দেশে আমাদের মতো এরকম বাড়ি ভাড়া হয় না এত দামের। আজকে আমরা দেখতে পাই অন্যান্য উন্নত দেশেও দেখছি বাড়ি একটা নিয়মতান্ত্রিক ভাবে বাড়ানো। আমাদের দেশে দেখা যায় 1 বছরে যেটা 12,000 টাকা সেটা আরেক বছর গেলে 14,000 15,000 টাকা বাড়ায় দেয়, বছরই বাড়ি ভাড়া বাড়ে। সে কিন্তু উন্নত অনেক দেশে এইটা কিন্তু নাই। আমি মনে করি সরকারের এই দিকে নজর দেওয়া উচিত, যাতে সঠিকভাবে বাড়ি ভাড়া দেওয়া হয়, এগুলি উদ্যোগ নেওয়া উচিত। এবং সেই সাথে অপরাপর রাজনৈতিক দলগুলোকে আপনি আহ্বান জানাবেন আমাদের এই লাইভে, যে আপনারা আসেন, আপনাদের মনের কথা বলেন, আপনাদের গবেষণার কথা বলেন। শুধুমাত্র রাজনৈতিক দল না, মানবাধিকার সংগঠন হতে পারে, আপনি একটা আহ্বান জানান। আমি পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের সদস্য হিসেবে বলতে চাই, পলিটিক্স ক্লাবের এখানে অন্যান্য রাজনৈতিক দলেরা আসেন, এখানে অনেক কিছু শিখার আছে, বলার আছে, আপনাদের দুঃখ কষ্ট এবং রাজনীতি কিভাবে হবে, রাজনৈতিক দেশটা কিভাবে উন্নত হবে, এটা আপনারা প্রকাশ করতে পারবেন। এখানে আমাদের পলিটিক্স ক্লাবের একটা অডিটোরিয়াম আছে, এখানে লাইভ করে এবং ভিডিও করা হয়। এখানে আসলে আমার মনে হয় আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন, আমরা যতটুকু সম্ভব আমরা প্রচার করতে চেষ্টা করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস
চেষ্টা অব্যাহত থাকবে এবং সেই চেষ্টায় বাংলাদেশের রাজনীতির গুণগত মান যাতে উন্নয়ন করা সম্ভব হয়। বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দল আছে, কিন্তু খবর নিয়ে দেখা যাবে তাদের প্রত্যেকেরই গঠনতন্ত্র একই ধরনের, তারা একই জিনিস চায়, সুষ্ঠু ভোট ভাতের অধিকার চায়, গণতন্ত্র চায়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়, সবই চায়। কিন্তু তারা আলাদা আলাদা প্ল্যাটফর্মে যদিও কাজ করে, কিন্তু তারপরেও কিন্তু এদের মধ্যে অনেক কিছু জানার রয়ে গেছে, অনেক কিছু বলার রয়ে গেছে এবং দেশবাসীকে জানানোর স্টাইল এবং তাদের এজেন্ডার যেই কি বলে এটাকে অগ্রাধিকার, হ্যাঁ, আপনি আগামী কত তারিখে একটা প্রোগ্রাম করবেন সে বিষয়ে একটু জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 144তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ উন্নয়ন পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী কাল 12ই ডিসেম্বর সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই রিসোর্সফুল পলিটিক্যাল সিটি সেন্টারে, পল্টন সিটি, পল্টন সিটি রিসোর্সফুল পল্টন সিটি 150A পুরানা পল্টন, এই 5ম তলায় আমরা এই সভাটা আয়োজন করছি। আমার প্রিয় দেশবাসী, কয়টার সময়? সকাল 10টায়। আপনারা যে সবাই যারা মাওলানা ভাসানীর অনুসারী আছেন সবাইকে আহ্বান জানাবো এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের এখানে অতিথি হিসাবে থাকছেন এই প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং আলোচক আছে আবু সালে এবং আমাদের এখানে গ্রিন পার্টির সভাপতি রাজু আহমদ খান এবং মাওলানা ওবায়দুর রহমান নিজামে ইসলাম পার্টির সভাপতি, রহিম শেখ পঞ্চায়েত পার্টির সভাপতি, আর জিসান উদ্দিন প্রধান উনি হল জনমত পার্টির সভাপতি হিসেবে ওখানে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হইলে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেশবাসীকে বলছি রিসোর্সফুল পল্টন সিটিতে চলে আসবেন, 51/51 রিসোর্সফুল পল্টন সিটি, এটা ঠিক পল্টনের কাছাকাছি, আবেদ টাওয়ারের পিছনেই। এবং এই আলোচনাগুলোতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি এ কারণে যে ভাসানীর কততম জন্মদিন? 144তম জন্মদিনও এখনও ভাসানী আমাদের কাছে প্রাসঙ্গিক। আমাদের ভাসানীর জন্মদিন উপলক্ষে তার জীবন বৃত্তান্ত তোমরা জানতে চাই, শুনতে চাই। আপনারা আসবেন সকাল 10টায়, 51/51 রিসোর্সফুল পল্টন সিটি, ঢাকা 1000। আসসালামু আলাইকুম। আজকের লাইভ এখানে শেষ করছি।